এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। ভেতরে ঢুকে মারছে ইরানি স্পেশাল ফোর্স, রহস্যময় ইরানি কমান্ডো তাকাভারদের চমক। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের সীমান্তের ঠিক ওপারেই গোপন ঘাঁটিতে লুকিয়ে শত্রুরা, তারা সবাই কুর্দি, যারা পরিণত হয়েছে আমেরিকার দাবার ঘুঁটিতে। কিন্তু সেই সব লুকিয়ে থাকা শত্রুরা জানতোই না পেছনেই আছে তাদের জম। ইরানের রহস্যময় দুই স্পেশাল ব্রিগেড নোহেদ আর তাকাভার ধ্বংস করে দিল মার্কিন ইসরায়েলি চরদের। এভাবেই ট্রাম্পের গোপন পরিকল্পনা ভেস্তে দিল ইরান। সীমান্তের কাঁটাতার পেরিয়ে ঝড় তুলল খামেনির সেনারা। প্রতিরোধ, নিরাপত্তা আর অসম যুদ্ধে আমেরিকাকে পেছনে ফেলে কোণঠাসা করল অশুভ গোষ্ঠীদের। এদিকে ওয়াশিংটনেও পৌঁছাবে ইরানের কেয়ামতের মিসাইল, ঘুম হারাম পেন্টাগনের। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরান শুধু হুমকি দিচ্ছে না, বার্তা দিচ্ছে। সেই বার্তা হলো, পরবর্তী সংঘাত শুরু হলে যুদ্ধ আর কেবল পারস্য উপসাগরের পানিতে সীমাবদ্ধ থাকবে না। শত্রুপক্ষ যদি ইরানের ভেতরে হামলা চালায়, তাহলে পাল্টা আঘাত পৌঁছে যেতে পারে মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন সামরিক স্থাপনায়। তেহরানের সাম্প্রতিক বক্তব্যের ঠিক এই আত্মবিশ্বাসী সবচেয়ে বেশি চোখে পড়ছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই স্পষ্ট ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা নতুন করে আগ্রাসন চালালে ইরানের জবাব কেবল উপসাগরীয় অঞ্চলের ঘাঁটিতে সীমাবদ্ধ থাকবে না। তাদের ভাষায়, শত্রুপক্ষের সব ঘাঁটি বৈধ লক্ষ্যবস্তু। এর পেছনে রয়েছে গত কয়েক বছরে গড়ে ওঠা ইরানের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং বহুমাত্রিক সামরিক কৌশল। এদিকে রাশিয়ার যুদ্ধবিমান দিয়ে ট্রাম্পকে দোজক দেখালো ইরান। ইরানের ইতিহাসের সবচেয়ে মারাত্মক যুদ্ধ। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমেরিকা আর ইসরায়েল যখন মনে করেছিল বিমান হামলা চালিয়ে ইরানকে এক রাতে হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের আকাশ চিরে নেমে এলো এক নজিরবিহীন তাণ্ডব। বিশ্বকে হতবাক করে দিয়ে তেহরান স্পষ্ট জানিয়ে দিল, এই খেলায় শেষ চালটি এখনো বাকি। ওয়াশিংটন কিংবা তেল আবিবের তৈরি স্ক্রিপ্টে নয়, মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন চলবে ইরানের নিজস্ব শর্তে। সামরিক বিশ্লেষকদের সমস্ত হিসাব নিকাশ ভুল প্রমাণ করে ইরানি বিমান বাহিনী চালিয়েছে এক অকল্পনীয় দূরপাল্লার স্ট্রাইক। সিনিয়র কমান্ডার এবং বেসামরিক নাগরিকদের হারানোর শোককে ইরান রূপান্তর করেছে এক দুর্ধর্ষ শক্তিতে। 2 মার্চ সিরাজের শাহেদ দৌরান বিমান ঘাঁটি থেকে উড়ে যাওয়া দুটি Su-24 ফাইটার বোমারু বিমান পারস্য উপসাগরের পারদ চড়ানো উত্তাপের উপর দিয়ে উড়ে যায়। রাডার শনাক্তকরণ এড়াতে পাইলটরা বিমান চালান সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 30 মিটারেরও কম উচ্চতায়। উচ্চগতিতে এই অতি নিম্ন উচ্চতায় বিমান চালানো যে কোনো পাইলটের জন্য আত্মঘাতী চ্যালেঞ্জ। কিন্তু সমস্ত প্রতিরক্ষা প্রাচীর ধূলিসাৎ করে ইরানি এই যুদ্ধ বিমান দুটি সরাসরি আঘাত হানে কাতারের আল উদেইদ সামরিক ঘাঁটিতে। এদিকে সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা। সৌদি আরবের নাজরান বিমানবন্দরে নিখুঁত ড্রোন হামলায় তোলপাড়। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সৌদি আরবের আকাশসীমা লঙ্ঘন ও আগ্রাসী অবস্থানের কড়া জবাব দিল ইয়েমেনের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হুতিরা। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাজরান বিমানবন্দরে চালানো হয়েছে এক নিখুঁত ও ভয়াবহ ড্রোন হামলা। মঙ্গলবার মধ্যদুপুরে চালানো এই হামলায় কেঁপে উঠেছে পুরো অঞ্চল, আর তছনছ হয়ে গেছে সৌদির মালিকানাধীন অত্যন্ত সংবেদনশীল সেনা ও সামরিক অবকাঠামো। বার্তা সংস্থা এএফপি এবং আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের স্বাধীনতাকামী ও ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা অত্যন্ত সুনির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে এই অপারেশন পরিচালনা করে। হুতিদের সামরিক বাহিনীর আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের একটি অত্যাধুনিক ড্রোন নিখুঁতভাবে সৌদি আরবের ওই নাজরান বিমানবন্দরে আঘাত হানে। এদিকে নতুন সংকটে যুক্তরাষ্ট্র ফুরিয়ে গেছে প্রায় সব দূরপাল্লার মিসাইল। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের প্রায় সব দূরপাল্লার মিসাইল। ইরানের সাথে যুদ্ধে কার্যত সমস্ত PRSM ও ATACM ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে মার্কিন বাহিনী। এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টরের পর এবার নতুন সংকট ওয়াশিংটনের সমর ভাণ্ডারে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্য গুড়িয়ে দিতে সফল ইরান। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের শত শত সেনা নিহত। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যুদ্ধে নেমেই যেন মহাবিপদের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। সেই যুদ্ধেই মার্কিন সামরিক বাহিনীর শত শত সেনা নিহত হয়েছে বলে দাবি তেহরানের। কিন্তু যুক্তরাষ্ট্র আসলে কি বলছে জানা গেছে, শুধুমাত্র জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতেই কয়েক দফায় হামলা চালিয়েছে ইরান। এতে ওই ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 মডেলের 3টি যুদ্ধবিমানকে ধ্বংস করার দাবি করেছে তেহরান। শুধু তাই নয়, একই সামরিক স্থাপনায় মোতায়েনরত কমপক্ষে 3 জন মার্কিন সেনাও নিহত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র আসলে হতাহতের এই সংখ্যা লুকাতে চাইছে কেন? প্রশ্ন হলো, আবারও কি যুদ্ধ আসন্ন? এদিকে ইরানে পরমাণু হামলা হলে কি হবে? ট্রাম্পের বক্তব্য ঘিরে বিশ্বজুড়ে নতুন আশঙ্কা। ইনি থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য নতুন করে উদ্বেগ ছড়িয়েছে বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইরানে পরিকল্পিত হামলাকে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করেছেন। প্রশ্ন উঠছে, পরিস্থিতি কি গড়াতে পারে পরমাণু সংঘাতে?
আর তার প্রভাব কত দূর যেতে পারে। এদিকে ইসলামী সামরিক জোট গঠনের ডাক ইরানের। নেটোর আদলে ইসলামী সামরিক জোট ইরানের কারা থাকতে পারে তালিকায় এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এবার ন্যাটোর আদলে মুসলিম দেশগুলোকে নিয়ে ইসলামী সামরিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে ইরান। জোট প্রস্তাবে রয়েছে তুরস্ক, পাকিস্তান, মিশর সহ বেশ কয়েকটি প্রভাবশালী মুসলিম দেশ। একই সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনে বাড়ছে নতুন সমীকরণের জল্পনা। কিন্তু কারা কারা থাকছে এই জোটে? এদিকে পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক, অনেক খবর আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন 48 ঘন্টার ভিতরে যদি ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে চুক্তি না করে তাহলে ইরানের উপরে ভয়াবহ হামলা চালানো হবে। তিনি একই সাথে আশাবাদ ব্যক্ত করেছেন যে খুব শিগগিরই ইরানের সাথে একটা ফাইন সুন্দর একটা চুক্তি হচ্ছে। তিনি যে হুমকি দিলেন আবার চুক্তির কথা বললেন, আসলে কি হচ্ছে? এটা দ্বিচারিতা দ্বিমুখী কথাবার্তা হয়ে গেল না? আমি একবার শুরুটা প্রশ্ন দিয়ে করলাম, এরপর একটি সূত্র থেকে জানলাম ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে নতুন করে শর্ত আরোপ করেছে। সেই শর্ত পূরণ হলে তবেই ইরান হরমুজ প্রণালী খুলবে। কিন্তু আলোচনাটা হচ্ছে কার সাথে? ইরান তো বলছে আমেরিকার সাথে তাদের কোনো আলোচনা হচ্ছে না। তাহলে আলোচনাটা হচ্ছে কার সাথে? সে এক দারুণ প্রশ্ন। এদিকে লোহিত সাগরে ভারতের একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা এবং জাহাজটি ডুবেই গেছে। সৌদি আরবের আরেকটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে হুথিরা। ফিলিস্তিনের গাজা যত দূর দৃষ্টি যায় শুধু ধ্বংসস্তূপ। এসব ধ্বংসস্তূপে নেই কোনো মৌলিক সুবিধা। তারপরেও যখন ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করলো, সব ভয় উৎকণ্ঠা তুড়ি মেরে উড়িয়ে গাজার বাসিন্দারা ফিরতে শুরু করলেন তাদের ঘর বাড়িতে। বিভিন্ন দেশে স্থানান্তরের পরিকল্পনা। ইরানের সীমান্তের ঠিক ওপারেই গোপন ঘাঁটিতে লুকিয়ে শত্রুরা, তারা সবাই কুর্দি, যারা পরিণত হয়েছে আমেরিকার দাবার ঘুঁটিতে। কিন্তু সেই সব লুকিয়ে থাকা শত্রুরা জানতোই না পেছনেই আছে তাদের জম। ইরানের রহস্যময় 2 স্পেশাল ব্রিগেড নোহেদ আর তাকাভার ধ্বংস করে দিল মার্কিন ইসরায়েলি চরদের। এভাবেই ট্রাম্পের গোপন পরিকল্পনা ভেস্তে দিল ইরান। সীমান্তের কাঁটাতার পেরিয়ে ঝড় তুলল খামেনির সেনারা। প্রতিরোধ, নিরাপত্তা আর অসম যুদ্ধে আমেরিকাকে পেছনে ফেলে কোণঠাসা করল অশুভ গোষ্ঠীদের। ইরাকে অবস্থানরত কুর্দি শত্রুদের উচিত শিক্ষা দিতে গোপনে বিশেষ কমান্ডো বাহিনী প্রস্তুত রেখেছে ইরান। দেশটির নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে যুক্ত করা হয়েছে 23তম এয়ারবোর্ন স্পেশাল ফোর্সেস নোহেদ ব্রিগেড এবং 25তম তাকাভার ব্রিগেড। পাশাপাশি সমানতালে কাজ করছে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসির নিজস্ব অভিজাত বিশেষ বাহিনী সাবেরিন ইউনিট। ইরানের সামরিক বাহিনীর দাবি, বিশেষায়িত এসব ব্রিগেডগুলো ইতোমধ্যেই প্রবেশ করেছে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে। গেল কয়েক সপ্তাহ ধরেই শুরু করে দিয়েছে ইরাকের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বড় ধরনের অভিযান। ইরানের দাবি, এখন পর্যন্ত ইরানের অভিযানে নিহত হয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অন্তত 8 জন নেতা। ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের উপদেষ্টা সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা জাফরি জানান, ইরাকের কুর্দিস্তানে গেল 4 মাস ধরে 14টি পৃথক স্থল অভিযান চালিয়েছে 23তম নোহেদ ব্রিগেড। বিশেষ করে এরবিল ও সুলাইমানিয়া প্রদেশের 14টিরও বেশি সীমান্ত পারের অভিযান পরিচালনা করেছে। হামলা চালিয়েছে মার্কিন গোপন আস্তানা আর সশস্ত্র গোষ্ঠীর অবস্থানকে লক্ষ্যবস্তু করে। এসব অভিযানে কয়েকজনকে জীবিত অবস্থায় আটক করা হলেও হত্যা করা হয়েছে একাধিক উচ্চপদস্থ কুর্দি বিচ্ছিন্নতাবাদী নেতাকে। ইরানের সেনাবাহিনীর এই মুখপাত্র আরও দাবি করেন, ইরাকের অভ্যন্তরে প্রতিটি অভিযান এখন পর্যন্ত সফলভাবে পরিচালনা করেছে 23তম তাকাভার ব্রিগেড। কোনো প্রকার আহত কিংবা নিহত না হয়ে নিরাপদে ইরানে ফিরে এসেছে এলিট ট্রুপার বাহিনীর প্রতিটি সদস্য। তার ভাষ্যমতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের উল্লেখযোগ্য ক্ষতি সাধন করেই ইরানে ফেরত এসেছে তারা। এ সময় পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য কুর্দি বাহিনীর কয়েকজনকে আটকও করে এনেছেন। আর এর মাধ্যমেই ব্রিগেডটি প্রমাণ করে দিয়েছে কেন তাদের বিবেচনা করা হয় দেশটির সবচেয়ে প্রশিক্ষিত বিশেষ বাহিনীগুলোর মধ্যে অন্যতম হিসেবে। অন্যদিকে আইআরজিসির অভিজাত কমান্ডো বাহিনী সাবেরিন ইউনিট প্রস্তুত আছে ইরাকের অভ্যন্তরে অপ্রচলিত যুদ্ধ, সন্ত্রাস বিরোধী অভিযান, বিশেষ নজরদারি আর গোয়েন্দা কার্যক্রম চালানোর উদ্দেশ্যে। সৌদি আরবের আকাশসীমা লঙ্ঘন ও আগ্রাসী অবস্থানের কড়া জবাব দিল ইয়েমেনের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হুতিরা। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাজরান বিমানবন্দরে চালানো হয়েছে এক নিখুঁত ও ভয়াবহ ড্রোন হামলা। মঙ্গলবার মধ্যদুপুরে চালানো এই হামলায় কেঁপে উঠেছে পুরো অঞ্চল, আর তছনছ হয়ে গেছে সৌদির মালিকানাধীন অত্যন্ত সংবেদনশীল সেনা ও সামরিক অবকাঠামো। বার্তা সংস্থা এএফপি এবং আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইয়েমেনের স্বাধীনতাকামী ও ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা অত্যন্ত সুনির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে এই অপারেশন পরিচালনা করে। হুতিদের সামরিক বাহিনীর আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের একটি অত্যাধুনিক ড্রোন নিখুঁতভাবে সৌদি আরবের ওই নাজরান বিমানবন্দরে আঘাত হানে। সামরিক মুখপাত্র ইয়েহিয়া সারে দাবি করেছেন, এটি কোনো সাধারণ হামলা ছিল না, বরং অত্যন্ত নিখুঁত টার্গেটে
আঘাত হেনে সৌদি আরবের শত্রু ভাবাপন্ন অবস্থানের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করা হয়েছে এবং মূল লক্ষ্যবস্তুটি ধ্বংস করে দেওয়া হয়েছে। হঠাৎ এই হামলায় নাজরান বিমানবন্দরের সংবেদনশীল অবকাঠামোর কি পরিমাণ বড় ধরনের ক্ষতি হয়েছে তা নিয়ে রিয়াদের ভেতরে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। হঠাৎ কেন এই সংঘাত? হুতি বাহিনীর পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে, সৌদি আরব দীর্ঘদিন ধরে ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘন করে আসছিল। সম্প্রতি ইয়েমেনের সায়দা ও হাজ্জা প্রদেশের আকাশসীমা বারবার লঙ্ঘন করে সৌদি ড্রোন চালানো হচ্ছিল। ইয়েমেনের ভূমিতে এই আগ্রাসনের উপযুক্ত জবাব দিতেই সৌদির ভেতরে ঢুকে তাদের রানওয়ে ও সংবেদনশীল পয়েন্টে আঘাত এনেছে হুতি বাহিনী। এর আগে সমুদ্র সীমায় কৌশলগত সুবিধা নিশ্চিত করতে রিয়াদের উপর সামুদ্রিক অবরোধ আরোপ করেছিল হুতিরা এবং একের পর এক সৌদি জাহাজে সফল প্রতিরোধ গড়ে তোলে। লোহিত সাগরে পশ্চিমাদের আধিপত্য এবং সৌদির আগ্রাসন রুখে দিতে হুতিদের এই ধারাবাহিক পদক্ষেপ গোটা মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েল বান্ধব শক্তির হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলায় স্পষ্ট হয়ে গেছে মার্কিন ও ইসরায়েলি প্রযুক্তির উপর ভর করে থাকা সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুতিদের আধুনিক ও কম খরচের ড্রোনের সামনে কতটা অসহায়। ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধারা এখন বার্তা ছড়িয়ে দিচ্ছে যে তাদের উপর আঘাত এলে রেহাই পাবে না সৌদি আরবের মূল অবকাঠামোগুলোও। নাজরান বিমানবন্দরে এই ধ্বংসাত্মক আঘাত প্রমাণ করে রিয়াদ যতই আধুনিক অস্ত্রের বড়াই করুক না কেন, আঞ্চলিক প্রতিরোধ অক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এখন সৌদি আরবের যে কোনো লক্ষ্যবস্তুকে নিমেষেই ধূলিসাৎ করে দেওয়ার শক্তি রাখে। আমেরিকা আর ইসরায়েল যখন মনে করেছিল বিমান হামলা চালিয়ে ইরানকে এক রাতে হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের আকাশ চিরে নেমে এলো এক নজিরবিহীন তাণ্ডব। বিশ্বকে হতবাক করে দিয়ে তেহরান স্পষ্ট জানিয়ে দিল এই খেলায় শেষ চালটি এখনো বাকি। ওয়াশিংটন কিংবা তেল আবিবের তৈরি স্ক্রিপ্টে নয়, মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন চলবে ইরানের নিজস্ব শট। পশ্চিমা সামরিক বিশ্লেষকদের সমস্ত হিসাব নিকাশ ভুল প্রমাণ করে ইরানের বিমান বাহিনী চালিয়েছে এক অকল্পনীয় দূরপাল্লার স্ট্রাইক। সিনিয়র কমান্ডার এবং বেসামরিক নাগরিকদের হারানোর শোককে ইরান রূপান্তর করেছে এক দুর্ধর্ষ শক্তিতে। 2 মার্চ সিরাজের শাহেদ দৌরান বিমান ঘাঁটি থেকে উড়ে যাওয়া দুটি Su-24 ফাইটার বোমারু বিমান পারস্য উপসাগরের পারদ চড়ানো উত্তাপের উপর দিয়ে উড়ে যায়। রাডার শনাক্তকরণ এড়াতে পাইলটরা বিমান চালান সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 30 মিটারেরও কম উচ্চতায়। উচ্চগতিতে এই অতি নিম্ন উচ্চতায় বিমান চালানো যে কোনো পাইলটের জন্য আত্মঘাতী চ্যালেঞ্জ। কিন্তু সমস্ত প্রতিরক্ষা প্রাচীর ধূলিসাৎ করে ইরানি এই যুদ্ধ বিমান দুটি সরাসরি আঘাত হানে কাতারের আল উদেইদ সামরিক ঘাঁটিতে। আল উদেইদ ঘাঁটি হলো পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যের মূল স্নায়ু কেন্দ্র, যেখান থেকে পেন্টাগন পরিচালনা করে তাদের পুরো অঞ্চলের সামরিক কমব্যাট, লজিস্টিক্স এবং ড্রোন অপারেশন। সেই দুর্বৃত্ত দুর্গেই হামলা চালিয়ে এসেছে ইরানের পাইলটরা। মার্কিন কমব্যাট ইয়ার টহল বিমান যখন ইরানের Su-24 দুটিকে ধাওয়া করে ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। মিশন সফল করে ইরানের বিমান তখন নিরাপদ সীমানায়। এই অপারেশন প্রমাণ করেছে কেবল কাগজের বাঘের মতো অত্যাধুনিক ফাইটার জেটের সংখ্যা দিয়ে যুদ্ধ জেতা যায় না। যুদ্ধ জেতা যায় সুনির্দিষ্ট কৌশল, সুদৃঢ় কমান্ড স্ট্রাকচার আর বুক চিতিয়ে লড়াই করার হিম্মত দিয়ে। ইরানের সাথে দীর্ঘ 5 মাস ধরে চলা যুদ্ধে শত শত মিসাইল ছুড়েছে যুক্তরাষ্ট্র। বলা বাহুল্য, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত কিংবা জর্ডানের ঘাঁটি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ইরানের অভ্যন্তরের লক্ষ্যবস্তু টার্গেট করে মার্কিন সামরিক বাহিনী, যেখানে ব্যবহার করা হয় ATACMS, PRSM ও টমাহক মিসাইল। বেহিসাবি এমন হামলার ফলে বড় ধরনের সংকট তৈরি হয়েছে মার্কিন অস্ত্র ভাণ্ডারে। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদন বলছে, দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্রের মজুতের প্রায় পুরোটাই ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। কার্যত শেষ হয়ে গেছে PRSM ও ATACMS মিসাইল। বিষয়টি জানে এমন 3 সূত্রের বরাতে এই দাবি করা হয়। তবে এখন যুক্তরাষ্ট্রের হাতে ঠিক কয়টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে তা জানা যায়নি। নিরাপত্তা সূত্রগুলোর তথ্য বলছে, দূরপাল্লার এসব এক একটি ক্ষেপণাস্ত্রের দাম $10 লাখ বেশি। প্রতিবেদনে আরও দাবি করা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর দায়িত্বে থাকা সেন্ট্রাল কমান্ড স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্রের প্রায় সবই ব্যবহার করেছে। এমন অবস্থায় বিশ্বের অন্যান্য অঞ্চলে থাকা মজুদ থেকে সরবরাহ এনে ঘাটতি পূরণ করছে সেন্টকম। বিষয়টি নিয়ে জানতে চাইলে ATACMS, PRSM এবং থার্ডের নির্মাতা লকহিড মার্টিন কিংবা টমাহক মিসাইল ও প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের নির্মাতা রেথিয়ন কোনো মন্তব্য করেনি। তবে যুক্তরাষ্ট্রের এই 2 ধরনের ক্ষেপণাস্ত্রের মজুদ এতটা কমে যাওয়ার তথ্য আগে কখনো প্রকাশ্যে আসেনি। এমন অবস্থায় চীন বা রাশিয়ার সাথে কোনো সংঘাত দেখা দিলে ভুগতে পারে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যুদ্ধে নেমেই যেন মহাবিপদের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। সেই যুদ্ধেই মার্কিন সামরিক বাহিনীর শত শত সেনা নিহত হয়েছে বলে দাবি তেহরানের। কিন্তু যুক্তরাষ্ট্র আসলে কি বলছে জানা গেছে, শুধুমাত্র জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতেই কয়েক দফায় হামলা চালিয়েছে ইরান। এতে ওই ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 মডেলের 3টি যুদ্ধবিমানকে ধ্বংস করার দাবি করেছে তেহরান। শুধু তাই নয়, একই সামরিক স্থাপনায় মোতায়েনরত কমপক্ষে 3 জন মার্কিন সেনাও নিহত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র আসলে হতাহতের এই সংখ্যা লুকাতে চাইছে কেন? প্রশ্ন হলো, আবারও কি যুদ্ধ আসন্ন? ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ এখনো তুঙ্গে। কারণটা বেশ পরিষ্কার, হরমুজ প্রণালীতে কঠোর অবস্থানে রয়েছে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যার ফলে এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। সম্প্রতি ইরানের বিরুদ্ধে তীব্র হামলা চালানোর হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরিস্থিতি বেগতিক দেখেই নিজের সেই সিদ্ধান্ত থেকেই পিছু হটেন মার্কিন শাসক। যদিও বিশ্লেষকদের শঙ্কা, অচিরেই আবার
আবারও গর্জে উঠতে পারে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দান। এর পেছনেও রয়েছে নানান রহস্য। ট্রাম্প দাবি করেছেন যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে ইরান, যার কারণেই মূলত সাময়িকভাবে যুদ্ধের ময়দানে শান্তি ফিরেছে। কিন্তু তেহরান বলছে তার ঠিক উল্টোটা। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের দাবি, যুক্তরাষ্ট্রের সাথে কোনো প্রকার আলোচনা হচ্ছে না, বৈঠকের জন্য কোনো সময়সূচিও নির্ধারিত হয়নি। এদিকে সাম্প্রতিক যুদ্ধে ইরানের কাছে যে পরাজিত হয়েছে যুক্তরাষ্ট্র, সে বিষয়টি মেনে নিতে নারাজ ট্রাম্প প্রশাসন। এমনকি যুদ্ধে নিজেদের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র প্রকাশ করছে না মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে ইরান এক্ষেত্রে যেন এক ধাপ এগিয়ে আছে। ইরানের প্রতিরোধমূলক হামলায় নিহত হয়েছে যুক্তরাষ্ট্রের শত শত সেনা, এমন দাবি করে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাই জানিয়েছেন, সাম্প্রতিক যুদ্ধে প্রায় 500 মার্কিন সৈন্য নিহত হয়েছে। সেই তথ্য লুকাতে চাইছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন কেন্দ্রীয় কমান্ডের দাবি, হতাহতের এই সংখ্যা প্রায় 650 জন। 4 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। মার্কিনীদের আগ্রাসনের জবাব দিতে সম্প্রতি জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ সময় ওই ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের F-35 মডেলের 3টি যুদ্ধবিমানকেই ধ্বংস করে তেহরান। এছাড়াও একই মডেলের আরো 3টি যুদ্ধবিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC-র। আর ক্ষয়ক্ষতির এই তথ্য যে আসলেই সত্য, সেটার কিছুটা ধারণাও দিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তাদের দাবি, জর্ডানের ওই ঘাঁটিতে ইরানের ছোড়া আত্মঘাতী ড্রোন ও মিসাইলের আঘাতে 3 জন মার্কিন সেনা নিহত হয়েছে। তবে কি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ বলয় ভেঙে পড়েছে? ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম ধ্বংস করার পাশাপাশি দেশটির সরকার ব্যবস্থাকেও উৎখাত করার ষড়যন্ত্র করেছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মধ্যপ্রাচ্যে এখন যুক্তরাষ্ট্র নিজেরাই রয়েছে চরম অস্তিত্ব সংকটের মুখে। সমরবিদরা বলছেন, তেহরানের পাল্টা হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিনীদের বেশিরভাগ সামরিক স্থাপনাই এখন মাটিতে মিশে আছে, যার কারণে অঞ্চলটিতে পূর্বের মতো আর প্রভাব খাটাতে পারবে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক অভিযান হলে সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা হতো। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান এবং ওয়াল স্ট্রিট জার্নালের খবরে উঠে এসেছে এমন বক্তব্য। পরে তিনি জানান, আপাতত সেই হামলা স্থগিত রাখা হয়েছে। ট্রাম্পের এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি ইরানের পরিণতি হতো হিরোশিমা ও নাগাসাকির মতো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে 1945 সালের আগস্ট মাসে জাপানের এই দুটি শহরে পারমাণবিক বোমা হামলা চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। 81 বছর পর আগস্ট মাসে আবারও কি দেশটি এই পরিকল্পনাই করেছিল? হোয়াইট হাউসের বিভিন্ন বিবৃতিতে দেখা যায়, ওয়াশিংটনের প্রধান লক্ষ্য ইরানের সামরিক সক্ষমতা ও পারমাণবিক কর্মসূচি দুর্বল করে দেয়া। সেখানে শক্তিশালী হামলার কথা বলা হলেও পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো উল্লেখ নেই। যদিও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার প্রকাশ্যে ইরানে পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো ঘোষণা দেয়নি, তবু আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশ বলছেন, যদি কোনোভাবে পরমাণু অস্ত্র ব্যবহারের নজির তৈরি হয়, তাহলে বৈশ্বিক নিরাপত্তা কাঠামো বড় ধাক্কা খাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধক্ষেত্রে পরমাণু অস্ত্র ব্যবহার হয়নি, সেই অঘোষিত সীমারেখা ভেঙে গেলে নতুন বাস্তবতা তৈরি হতে পারে। এখানেই সামনে আসে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অতীতেও একাধিকবার পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কার কথা ইঙ্গিত করেছেন। পশ্চিমা সংবাদ মাধ্যম ও সামরিক বিশ্লেষকেরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, মস্কো কৌশলগত পরমাণু অস্ত্রকে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কিন্তু ইরানে যুক্তরাষ্ট্রের কোনো সম্ভাব্য পরমাণু হামলা কি রাশিয়ার জন্য নতুন কোনো অজুহাত তৈরি করতে পারে? বিশ্লেষকদের মতে সরাসরি এমন সিদ্ধান্তের নিশ্চয়তা নেই, কারণ ইউক্রেনে পরমাণু হামলা চালালে রাশিয়াকে ভয়াবহ কূটনৈতিক ও সামরিক মূল্য দিতে হতে পারে। তবে আন্তর্জাতিক নিয়ম দুর্বল হলে ঝুঁকি অবশ্যই বাড়বে। এদিকে রয়টার্স জানিয়েছে, দীর্ঘ সংঘাতে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। একই সময় রাশিয়া ও ইউক্রেনে হামলার মাত্রাও বাড়িয়েছে। ফলে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দুটি সংকট এখন অনেকের চোখে একই নিরাপত্তা সমীকরণের অংশ হয়ে উঠছে। গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প এখনো কূটনৈতিক সমাধানের সুযোগ খোলা রাখতে চাইছেন। ইরান অবশ্য বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা নির্ধারিত হয়নি। দুই পক্ষের এই অবস্থান সংকটকে আরো অনিশ্চিত করে তুলছে। বাইরের শক্তির হস্তক্ষেপ দূরে ঠেলে এবং যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে মধ্যপ্রাচ্যের ন্যাটোর আদলে একটি যৌথ ইসলামী নিরাপত্তা জোট গঠনের প্রস্তাব দিয়েছে ইরান। আঞ্চলিক শান্তি ও স্থায়িত্ব টিকিয়ে রাখতে বাইরের শক্তির উপর বিন্দুমাত্র নির্ভর না করে বরং এই অঞ্চলের দেশগুলোকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জোরালো মন্তব্য করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মাজিদ ইবনে রেজা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ পাওয়া তথ্য অনুযায়ী ইরান, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব ও মিশর সহ প্রভাবশালী মুসলিম দেশগুলোকে একত্র করে এই শক্তিশালী নিরাপত্তা কাঠামো গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। গত রোববার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলারের সঙ্গে এক গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপে এই প্রসঙ্গটি তুলে ধরেন ইবনে রেজা। তিনি স্পষ্ট করে জানান, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আঞ্চলিক সংঘাতগুলো প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতার প্রয়োজনীয়তা সবার আগে প্রমাণ করেছে এবং বিদেশি শক্তির উপস্থিতিই মূলত মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার মূল কারণ। এদিকে গাজা, লেবানন, সিরিয়া এবং খোদ ইরানে ইসরায়েলের চলমান ধ্বংসাত্মক সামরিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইরানের এই প্রতিরক্ষামন্ত্রী। তিনি অভিযোগ করেন, ইসরায়েলের এই বেপরোয়া ও কঠোর অবস্থানের পেছনে সরাসরি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী সমর্থন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র যদি হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে কোনো ফ্রন্ট খোলার ধৃষ্টতা
দেখায়, তবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক নজিরবিহীন ও ভয়াবহ নিরাপত্তা সংকট সৃষ্টি হতে পারে বলে তিনি অত্যন্ত জোরালোভাবে সতর্ক করে দিয়েছেন। এছাড়া সিরিয়া ও লেবাননে ইসরায়েলের প্রস্তাবিত তথাকথিত নিরাপত্তা অঞ্চল যে এই অঞ্চলের অশান্তি ও অস্থিতিশীলতা বহুগুণ বাড়িয়ে দেবে সে বিষয়েও তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, খোদ তেহরানের বিশেষ অনুরোধেই বর্তমানে আলোচনা চলছে এবং এই প্রক্রিয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সহ বেশ কয়েকটি প্রভাবশালী দেশ ইতিবাচক সহযোগিতা করে যাচ্ছে। কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর জন্য ইরানকে এটি শেষ সুযোগ দেওয়া হয়েছে বলেও প্রকাশ্য মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই কূটনৈতিক টানাপোড়েন ও উত্তপ্ত পরিস্থিতির মাঝেই আঞ্চলিক সংকট নিয়ে জরুরি আলোচনার জন্য ইরানকে পাকিস্তান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগির গালিবাফকে এবং দেশের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচিকে এই সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তবে এই কূটনৈতিক সফরের সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো চূড়ান্ত বা নির্ধারিত হয়নি। ইরান শুধু হুমকি দিচ্ছে না, বার্তা দিচ্ছে। সেই বার্তা হলো পরবর্তী সংঘাত শুরু হলে যুদ্ধ আর কেবল পারস্য উপসাগরের পানিতে সীমাবদ্ধ থাকবে না। শত্রুপক্ষ যদি ইরানের ভেতরে হামলা চালায় তাহলে পাল্টা আঘাত পৌঁছে যেতে পারে মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন সামরিক স্থাপনায়। তেহরানের সাম্প্রতিক বক্তব্যের ঠিক এই আত্মবিশ্বাসী সবচেয়ে বেশি চোখে পড়ছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই স্পষ্ট ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা নতুন করে আগ্রাসন চালালে ইরানের জবাব কেবল উপসাগরীয় অঞ্চলের ঘাঁটিতে সীমাবদ্ধ থাকবে না। তাদের ভাষায় শত্রুপক্ষের সব ঘাঁটি বৈধ লক্ষ্যবস্তু। এর পেছনে রয়েছে গত কয়েক বছরে গড়ে ওঠা ইরানের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং বহুমাত্রিক সামরিক কৌশল। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি হল তাদের বিস্তৃত সামরিক ঘাঁটি নেটওয়ার্ক। বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তাই প্রতিটি দেশেই রয়েছে মার্কিন সেনা ও সামরিক অবকাঠামো। এতদিন এই ঘাঁটিগুলোকে নিরাপত্তার ঢাল হিসেবে ব্যবহার করেছে ওয়াশিংটন, কিন্তু এখন ইরান বলছে যুদ্ধ শুরু হলে এই ঢালই পরিণত হবে প্রথম লক্ষ্যবস্তুতে। আর এখানেই বদলে যাচ্ছে পুরো সমীকরণ। ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ড খাতাম আল আমরিয়া সদর দপ্তরের কর্মকর্তারাও সতর্ক করে বলেছেন, যারা যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা দেবে কিংবা নিজেদের ভূখণ্ড মার্কিন অভিযানের জন্য ব্যবহার করতে দেবে তারাও সংঘাতের বাইরে থাকবে না। অর্থাৎ তেহরান শুধু যুক্তরাষ্ট্রকেই নয়, তার আঞ্চলিক সামরিক নেটওয়ার্ককেও চাপের মুখে ফেলতে চাইছে। এই আত্মবিশ্বাসের উৎস ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে। গত কয়েক বছরে ইরান যে অস্ত্রটির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সেটি হলো খাইবার শেকার। এটি একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় 1450 কিলোমিটার। আধুনিক গাইডেন্স প্রযুক্তি ব্যবহার করায় এটি দ্রুত গতিতে উড়ে গিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে ইরান দাবি করে। এই পাল্লার মধ্যে থাকা যুক্তরাষ্ট্রের বহু সামরিক ঘাঁটি সরাসরি ঝুঁকির মুখে পড়ে। ইরানের সামরিক শক্তির আসল আলোচনায় আসে যখন দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের প্রসঙ্গ ওঠে। তেহরান বহুদিন ধরে দাবি করে আসছে তাদের কিছু ক্ষেপণাস্ত্রের পাল্লা 2500 কিলোমিটারেরও বেশি। বিভিন্ন সামরিক বিশ্লেষক মনে করেন ইরান প্রকাশ্যে যতটুকু দেখায় বাস্তবে তাদের গবেষণা ও সক্ষমতা তার চেয়েও এগিয়ে থাকতে পারে। এই কারণেই এখন মধ্যপ্রাচ্যের বাইরের মার্কিন স্থাপনাগুলোকেও আলোচনায় নিয়ে আসছে তেহরান। এদিকে পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট। কিছুদিন ধরে গুঞ্জন রটেছে সামরিক বাহিনীর সঙ্গে মতবিরোধ চলছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। এর জেরে পদত্যাগ করার পরিকল্পনা করেছেন তিনি। তবে এমন গুজব উড়িয়ে দিয়ে ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি তার দপ্তরে আছেন এবং কাজ চালিয়ে যাচ্ছেন। তার প্রশাসনের সঙ্গে ইসলামী বিপ্লবের নেতাদের মতবিরোধ রয়েছে এমন দাবিও প্রত্যাখ্যান করেছেন মাসুদ পেজেশকিয়ান। সংস্থা তাসনিম জানিয়েছে তার প্রশাসনের 2 বছর পূর্তি উপলক্ষে এক টেলিভিশন সাক্ষাৎকারে পেজেশকিয়ান জোর দিয়ে বলেন তার প্রশাসন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে পুরো সমন্বয় বজায় রেখেছে। সাক্ষাৎকারটি সম্প্রচারের আগেই এর অংশবিশেষ ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং IRIB এ প্রকাশ করা হয়। তাতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন আমরা সামরিক বাহিনীর সঙ্গে পুরোপুরি সমন্বয় বজায় রাখছি। তার পদত্যাগের বিষয়টা গুঞ্জনকে তিনি পুরোপুরি গুজব বলে উড়িয়ে দেন। তিনি বলেন আমি যদি কখনো পদত্যাগের সিদ্ধান্ত নেই আমি নিজেই তা ঘোষণা করব, কিন্তু আমি পদত্যাগ করব না, আমি নিজের অবস্থানে অটল থাকব। দর্শক, অনেক খবর আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন 48 ঘন্টার ভেতরে যদি ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে চুক্তি না করে তাহলে ইরানের উপরে ভয়াবহ হামলা চালানো হবে। তিনি একই সাথে আশাবাদ ব্যক্ত করেছেন যে খুব শিগগিরই ইরানের সাথে একটা ফাইন সুন্দর একটা চুক্তি হচ্ছে। তিনি যে হুমকি দিলেন আবার চুক্তির কথা বললেন, আসলে কি হচ্ছে? এটা দ্বিচারিতা দ্বিমুখী কথাবার্তা হয়ে গেল না? আমি একবার শুরুটা প্রশ্ন দিয়ে করলাম, এরপর সেটি সূত্র থেকে জানলাম ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে নতুন করে শর্ত আরোপ করেছে। সেই শর্ত পূরণ হলে তবেই ইরান হরমুজ প্রণালী খুলবে। কিন্তু আলোচনাটা হচ্ছে কার সাথে? ইরান তো বলছে আমেরিকার সাথে তাদের কোনো আলোচনা হচ্ছে না। তাহলে আলোচনাটা হচ্ছে কার সাথে? সে এক দারুণ প্রশ্ন। এদিকে লোহিত সাগরে ভারতের একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা এবং জাহাজটি ডুবেই গেছে। সৌদি আরবের আরেকটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে হুথিরা। তবে পাকিস্তানের জাহাজের ব্যাপারে কি হচ্ছে, তাদের কি ভূমিকা, সেটা আর একটা প্রশ্ন। এদিকে গত রাতে খবর দিয়েছিলাম সৌদি আরবের নাজরান বিমানবন্দরে হুথিরা হামলা চালিয়েছে। তার ফলো আপ হচ্ছে
সেই ড্রোন হামলায় বিমানবন্দরের প্রধান যে রেডার সিস্টেম সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান ওঠানামার সমস্ত সবকিছু বন্ধ আছে। অনির্দিষ্টকালের জন্য বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্য সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে সৌদি আরবের সাথে ইয়েমেনের পর্দার আড়ালে আলোচনা হচ্ছে। এই আলোচনা কিভাবে হচ্ছে, মধ্যস্থতা করছে কে? গত রাতে দুবাইয়ের জেবেল আলী শিল্প অঞ্চল, সেখানে হামলা হয়েছে। অন্তত 7টা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারা এই হামলার পেছনে এখনো পরিষ্কার না। এই যে মধ্যপ্রাচ্যকে ঘিরে এত দ্বন্দ্ব, হুমকি, যুদ্ধ, সংঘাত, এর ভেতরে কিন্তু আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে তেলের দাম কমেছে। 2 ধরনের তেলের দাম, ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট, 2 ধরনের তেলের দামই 5% কমেছে। এশিয়ার বাজারে যে সমস্ত স্টক এক্সচেঞ্জ সেখানে লাভ দিয়েছে ঊর্ধ্বমুখী। সুপ্রিয় দর্শক, এই সব বিষয় নিয়েই এখনকার আলোচনা। আশা করি আলোচনা থেকে অনেক অনেক তথ্য পাবেন এবং আলোচনা ভালো লাগবে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই পাশেই থাকুন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথমেই মহামতি ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে শুরু করি। তিনি 2টা বক্তব্য দিয়েছেন। একটা বক্তব্য হচ্ছে ইরান চুক্তির জন্য পাগল হয়ে গেছে, চুক্তির জন্য আমেরিকার পিছনে পিছনে ঘুরছে, এবং তিনি বর্ণনা দিচ্ছেন যে শনিবারে যে হামলা চালাতে চেয়েছিলেন সেই ব্যাপারে বলছেন যে ইরান আমাদেরকে ফোন করলো, তারা আমাদের কাছে অতি বিনয়ের সাথে, তিনি ঠিক এইভাবে বলছেন, অতি বিনয়ের সাথে আমাদেরকে অনুরোধ করলো যে একটু আলোচনা করা যায়, প্লিজ, আলোচনার সুযোগ আছে, যদি থাকে তাহলে আমরা একটা চুক্তি করতে চাই, আপনারা হামলা বন্ধ করেন। এই অনুরোধের পর আমি হামলা বন্ধ করলাম। এখন তাদের সাথে চুক্তি হবে, আগামী 48 ঘন্টার ভিতরে এই চুক্তি হয়ে যাবে। যদি চুক্তি না হয় তাহলে কিন্তু তাদের উপরে ভয়াবহ হামলা চালানো হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত বড় হামলা আর হয়নি, এইরকম হামলা চালাবো। খেয়াল করুন, তিনি বলছেন ইরান হামলা বন্ধ করার জন্য অনুনয় বিনয় করেছেন, চুক্তির কথা বলেছেন, আবার বলছেন যে যদি চুক্তি না করে তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বড় হামলা হবে। তাহলে কি করে হয়? এই কথা মিলল না তো। যারা চুক্তির জন্য বা হামলা বন্ধের জন্য অনুনয় বিনয় করে তারা তো চুক্তি করে ফেলতো এতক্ষণ, তাদের কি হুমকি দেওয়া লাগে? আসলে ডোনাল্ড ট্রাম্পের কথা মিলছে না, মেলে না, কিন্তু তবু আমাদের শুনতে হয় এই কারণে যে ঘটনার এক সাইডে নায়ক বা খলনায়ক যাই বলি, ট্রাম্প তো বটেই। তিনি কি বলছেন, কি করছেন, কোন দিকে যাচ্ছেন, তার পদক্ষেপগুলো কি, এগুলো তো ফলো করার একটা ব্যাপার থাকেই। আফটার অল এই যুদ্ধ তো তারাই শুরু করেছে, যুদ্ধের একটা বিগ পার্ট আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে তাদের এই সমস্ত কথা, রিপিটেশন, একই কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে নানান রকমের সত্য মিথ্যার মিশেল দিয়ে, বাট আমাদেরকে শুনতে হয়, উপায় তো নেই, আলোচনা করতে হয় যে এই বললেন তিনি, এই হলো। তো সেক্ষেত্রে তিনি যে কথা বলছে যে 48 ঘন্টার ভিতরে চুক্তি হয়ে যাবে এবং হুমকি দিচ্ছেন, এই হুমকি যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আলোচনায় যাবে না, চুক্তি হবে না। ইরান, এটা ইরানের পক্ষ থেকে বক্তব্য। গতকাল কিন্তু আমি খবর দিয়েছিলাম ইরানের বিশেষজ্ঞ পরিষদ থেকে এই ধরনের আলোচনায় যাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে। ইরানের পক্ষ থেকে এখনো কোনো আমেরিকার সাথে আলোচনার ব্যাপারে কোনো বক্তব্য দেওয়া হয়নি। এবং এই আলোচনার যে ব্যাপারটা, ডোনাল্ড ট্রাম্প এমন ভাবে কথা বলছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এমন ভাবে কথা বলছে, মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট এমন ভাবে কথা বলছে, মনে হচ্ছে চুক্তি হয়ে যাচ্ছে, আলোচনা হচ্ছে, দুই পক্ষ কাতারে বা পাকিস্তানে বা দুবাইয়ে কোথাও না কোথাও বসে গেছে, ব্যাপক আলোচনা হচ্ছে, এরকম মনে হচ্ছে। কিন্তু ইরানের দিকে তাকালে একেবারে টোটালি অফ, কিছুই নেই। তারা বলছে যে এই আলোচনা হচ্ছে ওমানের সাথে আমাদের, এবং এটা সম্পূর্ণভাবে ওমানের সাথে আমাদের, এই হরমুজ প্রণালী আমরা কিভাবে ব্যবহার করবো, ভাগ করবো, এই বিষয়টা নিয়ে আমেরিকার সাথে কোনো সম্পর্ক নেই। তবে আমি এই সমস্ত ঘাটাঘাটি করে যা শেষমেশ পেলাম সেটা হচ্ছে এরকম যে কাতার, পাকিস্তান, সৌদি আরব, এরা হয়তো মিলে আমেরিকাকে বাদ রেখেই ইরানের সাথে একটা আলোচনা করছে। হয়তো সেখানে আমেরিকার মতামত তাদের কাছে আছে যে তারা কি কি নিয়ে কথা বলতে চায়, কোন ভাবে কথা বলে তাদের সন্তুষ্টি আসবে, ইত্যাদি ইত্যাদি। বাট ইরান আমেরিকার সাথে কোনো আলোচনায় যে নেই, এটা মোটামুটি পরিষ্কার। তো এই যে আলোচনা চলছে বলে আমি যা বুঝলাম, কারণ হরমুজ প্রণালী তো খুলতে হবে, আজ হোক কাল হোক, কোন ফর্মুলায় খুলবে? এখানে এই হরমুজ প্রণালী ব্যবহার করে তো কাতার তার তেল গ্যাস রপ্তানি করে, কুয়েত, বাহরাইন, সৌদি, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, সবাই। সেক্ষেত্রে হরমুজ প্রণালী তো এই আঞ্চলিক দেশগুলোর জন্য খোলা প্রয়োজন। হয়তো তারা মিলে আলোচনা করছে, সেখানে ইরান শর্ত দিয়েছে। আমি আপনাদেরকে 4টা শর্ত জানাচ্ছি, খুব ইন্টারেস্টিং। হরমুজ প্রণালী এলাকা থেকে আমেরিকার নৌ অবরোধ ইমিডিয়েটলি, খুবই দ্রুত তুলে নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, ইরানের তেল, গ্যাস এবং তেলজাত পণ্য যে রপ্তানি করে এটার উপরে আমেরিকার যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। 3 হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ চলাচল করবে তাদের উপর থেকে ফি আদায় করবে, সে যে নামেই হোক না কেন, এই ফি আদায় করবে ইরান এবং এটা বৈধ বলে মেনে নিতে হবে। নাম্বার 4, হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে যে সমস্ত জাহাজ প্রবেশ করবে, ঢুকবে, সেই সমস্ত জাহাজের উপরে পূর্ণ কন্ট্রোল থাকবে ইরানের, অর্থাৎ কোনটা যাবে, কোনটা ঢুকতে পারবে, কোনটা ঢুকতে পারবে না, এটা ইরান ঠিক করবে। আর যে সমস্ত জাহাজ পারস্য উপসাগর থেকে বের হবে তাদের উপরেও অবজারভেশন চালাতে পারবে, তাদের দেখভাল করবে বা তাদের উপর পর্যবেক্ষণ চালাতে পারবে ইরান। এই 4টা শর্ত মেনে নিতে হবে, তাহলে ইরান হরমুজ প্রণালী খুলে দেবে। এখন এই বিষয়গুলো এই যারা আলোচনা করছে, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশের যে সমস্ত নেতারা আলোচনা করছে, হয়তো তারা মেনে নিতে বাধ্য হবে, উপায় তো নেই। তা না হয়তো হরমুজ প্রণালী খুলছে না এবং তাদের ব্যবসা বাণিজ্য সমস্ত সবকিছু শেষ। গতকাল বলেছিলাম আরামকোর সিও তিনি জানিয়েছেন কি, যে যুদ্ধ শুরু পর থেকে, অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধের পর থেকে পর্যন্ত 260 কোটি ব্যারেল তেল আন্তর্জাতিক বাজারে যেতে পারেনি। এখন পরিস্থিতি আরো খারাপ। আমি একটু আগেই বলেছি যে ইয়েমেনের হুতিরা বাব আল মানদেব প্রণালী এবং লোহিত সাগর যেটা অবরোধ আরোপ করেছে, যে সেখান থেকে সৌদি আরবের কোনো জাহাজ যেতে আসতে পারবে না, সৌদি বন্দর থেকে কোনো জাহাজ তেল নিয়ে বের হতে পারবে না।
বাব আল মান্দেব প্রণালীতে যেতে পারবে না। এই অবরোধের আওতায় এ পর্যন্ত 8টি জাহাজে তারা হামলা চালিয়েছে, 29টি জাহাজ ফিরিয়ে দিয়েছে যে যেতে পারবে না, পিছাও। আর গতকালকেই সৌদি আরবের একটি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে এবং ভারতের একটি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। ভারতের তেল ট্যাঙ্কারে হামলার পর সেখান থেকে 13 জন নাবিককে উদ্ধার করেছে, বাট তেল ট্যাঙ্কারটা ডুবে গেছে। পরিস্থিতি কিন্তু ভালো না। এতদিন হরমুজ ছিল, এখন হরমুজের পাশাপাশি বাব আল মান্দেব প্রণালী লোহিত সাগর, এই সংকটে সেক্ষেত্রে তেলের বাজার বিশ্ব অর্থনীতি হবে কি? খুলতে হবে, না খুলে তো উপায় নেই। এবং এটা যে আমেরিকার শক্তি প্রয়োগের মাধ্যমে সাময়িক উপায় খুলবে সেটা সম্ভব না দুটো কারণে। যদি তারা পারতো এতদিন খুলে ফেলতো, তারা পারেনি বলেই খুলতে পারেনি, সেই সামরিক সক্ষমতা আমেরিকার এখন নেই। আর দুই হচ্ছে যে যুদ্ধ শুরু করলে হরমুজ প্রণালীতে এটা তো নিরাপদ হবে না, কোনোদিন চলতেই থাকবে যুদ্ধ। কতদিন? আপনি যতক্ষণ পর্যন্ত ইরানকে সারেন্ডার করাতে না পারবেন ততদিন পর্যন্ত যুদ্ধ চলবে। ইরানকে সারেন্ডার করানো কি খুব সহজ কথা? মোটেই না। ফলে ইরান এখানে বিশেষ একটা সুবিধাপ্রাপ্ত দেশ হিসেবে পরিগণিত হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। এই জায়গা থেকে হরমুজ প্রণালী যদি খুলতেই হয় তাহলে ইরানের সাথে সমঝোতায় আসতে হবে। ওই যে হুমকি দেওয়ার ভাষা, যে না খুললে এত হামলা চালাবো, অমুক করবো তমুক করবো, এই সমস্ত গুলো দিলে কাজ হবে না। ইরান বলেই দিয়েছে কোনো হুমকি ধমকিতে ইরান হরমুজ প্রণালী খুলবে না। ফিলিস্তিনের গাজা যত দূর দৃষ্টি যায় শুধু ধ্বংসস্তূপ, এসব ধ্বংসস্তূপে নেই কোনো মৌলিক সুবিধা। তারপরও যখন ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করলো, সব ভয় উৎকণ্ঠা তুড়ি মেরে উড়িয়ে গাজার বাসিন্দারা ফিরতে শুরু করলেন তাদের ঘর বাড়িতে। বিভিন্ন দেশে স্থানান্তরের পরিকল্পনা, প্রলোভন আর প্রণোদনা কোনো কিছুতেই গাজার মানুষের মন ভোলানো যায়নি। দিন শেষে পাখি যেমন নিরে ফিরে আসে, তেমনি যুদ্ধ শেষে গাজার মানুষ ফিরেছেন তাদের শেকড়ের টানে। এবার চলুন দর্শক দেখাই বিপরীত চিত্র। ইসরায়েল থেকে গত 3 বছর প্রায় 2,68,000 মানুষ দেশ ছেড়ে চলে গেছেন। 2023 সালের পর থেকে ইসরায়েলিদের দেশ ছাড়ার এই প্রবণতা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ইসরায়েল সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। কিন্তু কেন? এখানেই আসল প্রশ্ন। ইসরায়েল তো গাজার মতো এত ক্ষতিগ্রস্ত হয়নি, তারপরে কেন তারা দেশ ছাড়ছে? এটাই হলো দেশপ্রেম। নিজ জন্মভূমি আর মাতৃভূমির প্রতি যে ভালোবাসা ফিলিস্তিনের আছে, সেটি ইসরায়েলের মানুষের নেই। আর তাই তো একটু বিপদের গন্ধ পেলে ইসরায়েলিরা দৌড়ে পালিয়ে যায় বিভিন্ন দেশে। দর্শক, এটাই তো ইসরায়েলের জন্মগত স্বভাব, এক দেশ থেকে অন্য দেশে যাওয়া। তাদের পক্ষে কি আদৌ দেশপ্রেম সম্ভব? ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনথ জানিয়েছে, তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা একটি নতুন গবেষণায় দেখা গেছে 2023 সালে শুরু হয় ইসরায়েলিদের দেশ ছাড়ার ঢেউ গত বছর রেকর্ড ও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গবেষণা অনুযায়ী 2023 সালে টানা 3 মাস বা তার বেশি সময়ের জন্য 86,509 জন ইসরায়েলি দেশ ছেড়ে যান। 2024 সালে সংখ্যা বেড়ে দাঁড়ায় 91,499 জনে। আর 2025 সালে 90,922 জন ইসরায়েলি দীর্ঘ সময়ের জন্য দেশ ছাড়েন। পত্রিকাটি জানিয়েছে, আগের বছরগুলোর তুলনায় এসব সংখ্যা রেকর্ড পর্যায়ে। 2013 থেকে 2015 সালের মধ্যে দীর্ঘমেয়াদে দেশ ছেড়ে যাওয়া ইসরায়েলের সংখ্যা ছিল প্রায় 1,83,219 জন। গবেষণায় দেখা গেছে 2023 থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 2,70,000 ইসরায়েলি দেশ ছেড়েছেন। অর্থাৎ বছরে গড়ে প্রায় 90,000 মানুষ ইসরায়েল ছেড়েছেন। অথচ 2010 থেকে 2019 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে প্রায় 60,000 ইসরায়েলি দেশ ছেড়েছিলেন। পত্রিকাটি আরো একটি আগের প্রতিবেদনের কথা উল্লেখ করেছে। ওই প্রতিবেদনে দেখা যায়, ডাক্তার, পিএইচডিধারী, প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উচ্চ আয়ের মানুষদের ইসরায়েল ছেড়ে যাওয়ার সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। পত্রিকাটি বলেছে, ইসরায়েলি অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদের পরিমাণ বেশি নয়, দেশটির অর্থনীতি অনেকটাই উচ্চমানের মানব সম্পদের উপর নির্ভরশীল। তাহলে কি হবে ইসরায়েলের? এভাবেই যদি সবাই ইসরায়েল ছেড়ে চলে যায়, দেশের ভবিষ্যৎ কি? যদি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মধ্যে সংঘাত দীর্ঘস্থায়ী হয়, তাহলে ইসরায়েলের জন্য দক্ষ জনশক্তি ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। বিশেষ করে প্রযুক্তি, চিকিৎসা ও গবেষণার মতো খাতে কর্মীদের বিদেশে চলে যাওয়া অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। তবে শুধু যুদ্ধই নয়, আরো কিছু কারণ কাজ করেছে। প্রথমত, নিরাপত্তাহীনতা। দীর্ঘ সময় ধরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী, লেবাননের প্রতিরোধ গোষ্ঠী এবং পরে ইরানের সঙ্গে উত্তেজনা সাধারণ মানুষের মানসিক চাপ বাড়িয়েছে। দ্বিতীয়ত, অর্থনৈতিক চাপ। যুদ্ধের কারণে পর্যটন, বিনিয়োগ ও ব্যবসায় ধাক্কা লাগে, অনেক প্রতিষ্ঠানে কর্মসংস্থান কমে যায় এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। তৃতীয়ত, রাজনৈতিক অস্থিরতা। বিচার ব্যবস্থা সংস্কার নিয়ে ব্যাপক বিক্ষোভ, সরকারের বিরুদ্ধে অসন্তোষ এবং সমাজের বিভাজনও কিছু মানুষের দেশ ত্যাগের সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিপুল সংখ্যক ইসরায়েলিদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। ইউরোপ, উত্তর আমেরিকা কিংবা অন্য দেশে বৈধভাবে বসবাসের সুযোগ থাকায় সংকটের সময় অনেকেই সহজেই অন্য দেশে চলে যেতে পারেন। ফলে যুদ্ধ শুরু হলে তাদের সামনে বিকল্প পথ খোলা থাকে। অন্যদিকে গাজার বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। প্রথম কারণ, নিজের ভূমির প্রতি গভীর সম্পর্ক। বহু ফিলিস্তিনের কাছে গাজা শুধু একটি বাসস্থান নয়, এটি তাদের পরিচয়, ইতিহাস এবং অস্তিত্বের প্রতীক। পরিবার, পূর্বপুরুষের ভিটা এবং জন্মভূমির সঙ্গে সম্পর্ক তাদের যুদ্ধের মধ্যেও টিকিয়ে রাখে। আর দ্বিতীয় কারণ, গাজা উপত্যকা বহু বছর ধরে কঠোর অবরোধের মধ্যে রয়েছে। সীমান্ত নিয়ন্ত্রণ, ভিসা, নিরাপত্তা বিধিনিষেধ এবং প্রতিবেশী দেশগুলোর সীমিত প্রবেশাধিকার সব মিলিয়ে সাধারণ মানুষের জন্য গাজা ছেড়ে অন্য দেশে যাওয়া অত্যন্ত কঠিন। তাই এক কথায় বলা যায়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, জনসংখ্যার গতি প্রকৃতিতেও বড় পরিবর্তন আনছে। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল থেকে বিপুল সংখ্যক মানুষের বিদেশে চলে যাওয়া নিয়ে দেশটির ভেতরেও ও বাইরে ব্যাপক আলোচনা চলছে। আর এটি চলতেই থাকবে যদি না মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসে।